বিচার প্রার্থীর বিচার চাওয়া এটা একটা অধিকার। এই অধিকার আপনি খর্ব করতে পারেন না, রাষ্ট্র এই অধিকার খর্ব করতে পারে না। এটা হচ্ছে আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সেই সমস্যাটা হচ্ছে সাক্ষীর হাজির করতে না পারা। সাক্ষী আদালতে হাজির করতে না পারার কারণে মামলার দীর্ঘসূত্রিতা, মামলার বিচার প্রাপ্তিতে সমস্যার সৃষ্টি হয়। সেই সাক্ষী কেন আসতে পারে না? কারণ সাক্ষী অনেক দূর থেকে সাক্ষী নিয়ে আসাটা একটা চ্যালেঞ্জ হয়ে যায়। সেটা আমাদের ক্রিমিনাল সিস্টেমে তো খুবই, সিভিল সিস্টেমেও আছে, সিভিল আমাদের যদি জাস্টিস সিস্টেমেও বলি, তো দুইটা ক্ষেত্রেই সাক্ষী আনাটা এত দূর থেকে দূর হয়ে যায়। এবং এটার জন্য হলেও আমার মনে হয় যে উপজেলা পর্যায়ে কোর্ট নিয়ে যাওয়া দরকার। আরেকটা হচ্ছে আপনার সর্বশেষ যে কথাটা, ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে যদি সম্ভব হয় প্রতিটি উপজেলা না হলেও সংসদীয় আসন, যেগুলোতে 3টা উপজেলা মিলে বা 2টা উপজেলা মিলে একটা সংসদীয় আসন, সেটা করা যায় কিনা সেটা একটা প্রস্তাবনা হতে পারে, বিবেচনা হতে পারে। তবে আমার মতে আপনারা এখানে যে প্রস্তাবনাটা রেখেছেন, মানে এটাকে আপনারা ওপেন করে দিয়েছেন যে ভৌগোলিক অবস্থান ও বৈশিষ্ট্য বিবেচনায় জেলা সদর থেকে বিবেচনা করে মামলার চাপ এবং জনসংখ্যার ঘনত্ব বিন্যাস বিবেচনা করে কোন কোন উপজেলায় স্থায়ী আদালত স্থাপন করা যায় তা নির্ধারণ করতে হবে। এটাকে ওপেন না রেখে এটাকে হয় প্রতিটি উপজেলায় আর না হলে প্রতিটি সংসদীয় আসন, এভাবে আপনারা নির্ধারণ করতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ জাভেদ রাসিন। জনাব জোনায়েদ থেকে আপনি কি আরো পরে বলতে চান না এখন বলবেন? মানে আপনি সিরিয়ালে আছেন আর কি, আপনাকে ব্রেক করে অনুমোদন দিচ্ছি। আমাদের জানাচ্ছি জনাব জোনায়েদ সাকি, 1 মিনিট। জনাব সাদাত হোসেন সেলিম, মাননীয় সহসভাপতি, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, মনোযোগ আকর্ষণ করছি যদি আপনি আমাকে অ্যালাউ করেন। আমি দেখছিলাম মানে আপনারা 12 দলীয় জোটের অংশ হিসেবে যে অবস্থান নিয়েছিলেন, আপনি কি দলগতভাবে সে অবস্থান থেকে সরে আসলেন না জোটগতভাবে আসলেন? জোটের সিদ্ধান্ত এটা যে আপনারা পূর্ববর্তী অবস্থান থেকে আপনারা এখন ভিন্ন অবস্থান নিচ্ছেন, এটা জোটের সিদ্ধান্ত। মানে আমি ক্লারিফিকেশনের জন্য কারণ আপনাদের জমা দেওয়া এবং আমি আলোচনার রেকর্ড ইত্যাদি দেখে আমার মনে এই প্রশ্নটা তৈরি হলো যে তখন আপনাদের অবস্থান আর এখনকার অবস্থানের যেটা ফারাক সেটা দলগত না জোটগত। ঠিক আছে, ধন্যবাদ মাননীয় সহসভাপতি রাজ সাকি। সবাইকে সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। মানে আদালতের বিকেন্দ্রীকরণের বিষয়ে তো আমরা আমাদের অবস্থান আগেই জানিয়েছি যে আমরা এই প্রস্তাবের পক্ষে, অর্থাৎ আদালতের বিকেন্দ্রীকরণ প্রয়োজন। উপজেলা পর্যায়ে আসলে নানা ধরনের মামলা হয়, গ্রেফতার হয়, কিন্তু তাদেরকে আসলে জেলা পর্যায়ে যেতে হয় জামিন থেকে শুরু করে একেবারে প্রাথমিক কাজের জন্য। ফলে মানে প্রত্যেকেরই একটা আর্থিক বড় ধরনের চাপ থাকে। মামলার ক্ষেত্রে জেলা পর্যায়ে গিয়ে অনেক সময় থাকতেও হয়। ফলে মামলা তো হচ্ছেই, আদালত হলে মামলা বাড়বে এটা একটা অনুমান, এটা একটা ধারণা, কিন্তু মামলা বাড়বে এই আশঙ্কা থেকে যা মামলা ইতিমধ্যে হচ্ছে সেগুলোর মীমাংসার ক্ষেত্রে মানুষের যে অসুবিধা সেইটা দূর করা আমাদের অগ্রাধিকার হবে নাকি মামলা বেড়ে যেতে পারে, সেইটার বিবেচনায় আমরা আসলে আমরা এই অবস্থা থেকে আমরা মানুষের আপাত সংকটগুলোকে মোকাবেলা করা থেকে বিরত থাকব। এই সিদ্ধান্তের জায়গায় আমরা মনে করি যে মানুষের এখনকার যে সংকট সেটা সমাধান করার উদ্যোগ নেওয়া দরকার। কি পরিণতি হতে পারে সেটা পরবর্তীকালে সেই অনুযায়ী আসলে সমাধানটা আসবে। মানে আমরা তো চাই কোনো এক সময় মামলার সংখ্যা এতই কমে আসবে যে আদালতগুলোর আরো সংকোচন ঘটবে, কিন্তু সেইটা তো আসলে একটা মানে আমাদের আকাঙ্ক্ষা। কিন্তু বাস্তবতা হচ্ছে যে মামলা হচ্ছে এবং সেই মামলার জায়গা থেকে উপজেলা পর্যায়েও যে হয়রানি প্রতিদিন হয়, রাজনৈতিক হয়রানি থেকে শুরু করে সিভিল মামলা থেকে শুরু করে নানা ধরনের জায়গায়, সেখানে আদালতের উপস্থিতি মানুষের যে এই ভোগান্তি সেখান থেকে অনেকটাই তাকে রক্ষা করবে। এখন এইটা একটা ইয়ের জায়গা যে সংসদীয় আসনগুলো যেগুলো একটা থানা ভিত্তিক তাদের একরকম তুলনামূলক সুবিধা থাকে, কিন্তু যে সংসদীয় আসন 2 থানা 3 থানা নিয়ে আংশিক ভাবে নিয়ে সেগুলো কিন্তু ইলেকশনগত দিক থেকে একটা জটিলতা।
আদালত কিংবা প্রশাসনগত জায়গায় এই জটিলতাটা আসলে তৈরি হবে। সেক্ষেত্রে যদি এই সিদ্ধান্ত হয় তাহলে প্রত্যেক উপজেলাতেই এটার সম্প্রসারণ হওয়া দরকার। এটা সংসদীয় আসন কিংবা অন্য কোনো গুরুত্ব বিবেচনা করে করলে এটা স্থানীয়ভাবে এক অঞ্চলের সাথে আরেক অঞ্চলের একটা নানা ধরনের বিরোধ, টেনশন ডেভেলপ করবে। সুতরাং যা স্ট্রাকচার যেভাবে আছে, জেলা থেকে উপজেলা, আদালতও যদি যায় জেলা থেকে উপজেলাতেই যাওয়াটা সমীচীন। এবং সেইখানে কি ধরনের, এখানে তো একটা মামলারও ঠিক করা হয়েছে, তার এখতিয়ার ঠিক করা হয়েছে। সেই এখতিয়ারের ক্ষেত্রে ইতিমধ্যে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ এবং ম্যাজিস্ট্রেট কোর্টের কথা বলা হয়েছে। আর্থিক দিক থেকে দেওয়ানি মামলাগুলোর সীমাও ঠিক করার কথা বলা হয়েছে। এগুলোর সাথে আমরা একমত, কিন্তু প্রথমত আদালত গেলে উপজেলা ভিত্তিক যাওয়া দরকার এবং সেটা মানুষের হয়রানির বিবেচনায় এই মুহূর্তে, কেননা অনেক জেলা শহর এবং থানা শহরের দূরত্ব এমন না যে এটা একটা মাঝখানে, বহু জেলা শহর আছে জেলার একটা অংশের দিকে, যার ফলে অনেক থানা থেকে সেটা বেশ দূরত্বের হয়। কেবল দূরত্ব না, নানা ধরনের দূরত্বের কারণেই আর্থিক সমস্যার জায়গা তৈরি হয়। কাজে আমরা এটার পক্ষে এবং থানা ভিত্তিক হওয়ার পক্ষে। সবাইকে ধন্যবাদ। প্রত্যেক জিনিসেরই তো একটা নেগেটিভ এবং ইতিবাচক দিক আছে। নিউটনের থার্ড লর মতো এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। তো উপজেলা পর্যায়ে অধস্তন আদালত নিয়ে যাওয়ার ক্ষেত্রে সেলিমের বিষয়টা যেমন কনসার্ন, আবার ধরেন আমি আমার নিজের উপজেলা দিয়ে যদি এক্সাম্পল দেই, এখানে অনেকজন শহরে থাকেন কিংবা জেলা শহর থেকে কাছে থাকেন। আমার উপজেলাটা হচ্ছে গলাচিপা, ওখান থেকে আমার একটা ট্রলারে পার হতে হয়। এই ট্রলারটা পদ্মা সেতুর মতো প্রায় 40 থেকে 45 মিনিট। উপজেলা থেকে ওই ট্রলারের ঘাটে আসতে, থানা শহর থেকে আসতে লাগে আপনার ধরেন টমটম কিংবা মোটরসাইকেলে, এই ধরনের বাহনে আসলে আধা ঘন্টা 40 মিনিট। আবার এটা 40-45 মিনিটের নদী পার হতে হয়। তারপরে ওখান থেকে যেতে আরো আধা ঘন্টা, মানে উপজেলা শহরে আসছি আমার গ্রাম থেকে কিন্তু আপনার অন অ্যান অ্যাভারেজ 3 ঘন্টা লেগে যায় উপজেলা শহরে আসতে। জেলা শহরে যেতে আরো আপনার 3 অন্তত 2 ভালোভাবে গেলেও 2 ঘন্টা 2.5 ঘন্টা। তাহলে আমার জেলা শহরে যেতে 5 ঘন্টা। এটা আমার এক্সাম্পল দিয়ে বললাম এই কারণে, অনেক হয়তো এই অভিজ্ঞতাটা নাই যে কারণে। তারপরে আবার এইটা একটা চরাঞ্চল এলাকা, মানুষের অনেক ধরনের সমস্যা আছে, এমনি পিছিয়ে পড়া মানুষ। তো তারা যখন একটা মামলার হাজিরা দিতে, সাক্ষী দিতে বারবার ওই জেলা শহর পর্যন্ত যায়, তার কিন্তু চরম একটা ভোগান্তি এবং আর্থিক প্রচন্ড রকমের কষ্ট হয়। কিছুদিন আগেও আমি আইন মন্ত্রণালয়ে এটা নিয়ে বলেছিলাম যে এখানে একটা চৌকি আদালত স্থাপনের জন্য একটা আবেদন দিয়েছিলাম। কিছুটা হচ্ছে মানুষ এই চৌকি আদালতগুলো হয় পলিটিক্যাল বিবেচনায়, এমপিরা যার যার এলাকায় তার কর্তৃত্ব দেখানোর জন্য ধর নিয়ে যায় যে আমি এটা করে আনছি। কিছুটা হচ্ছে জনগণের চাহিদা বিবেচনায়। তো আপনারা যে অধস্তন আদালতের কথা বলছেন, এই জন্য আমি বলবো যে আপনারা যদি এই সরকারের আমলে কিছু আপনার মেজারমেন্ট নিয়ে এগিয়ে রাখতে পারেন এটা, তাহলে ওই পলিটিক্যাল বিবেচনার চেয়ে প্রয়োজনীয়তাটাকে প্রাধান্য দেওয়া হবে এবং এই ক্ষেত্রে এটা খুব প্রয়োজন। দ্বিতীয়ত, এখানে আপনার সিনিয়র সহকারী জজদের আপনার মামলা গ্রহণের ক্ষেত্রে যে ফাইন্যান্সিয়াল বিষয়টা, এটা 50 লাখ পর্যন্ত আমরা মনে করি যে নেওয়া যেতে পারে। এবং উপজেলার চৌকি আদালতে এখন তো সিভিল মামলাগুলো দেখা হচ্ছে, ওইখানে আপনারা যেটা পরের আরেকটা জায়গায় বলছেন যে ভৌগোলিক অবস্থান, জেলা সদর থেকে দূরত্ব, এরকম বিবেচনায় চৌকি আদালতের সাথে যদি সিভিল অ্যাড করা যায় সেক্ষেত্রে এটা বিবেচনা করতে পারেন। আর এটা তো সব উপজেলায় এটা প্রয়োজন হবে না, ক্রিমিনালটা অ্যাড করতে পারেন। আর এটা তো সব উপজেলায় প্রয়োজন হবে না, যেই যেই উপজেলায় এগুলো প্রয়োজন সেটা একটু বিবেচনা করতে পারেন। সর্বশেষ যেটা বলতে চাই, আপনারা পূর্বের আলোচনায় ইতিমধ্যে নীতিগতভাবে একমত হয়েছেন হাইকোর্টের বেঞ্চ ডিভিশনাল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। দেখেন, আমাদের কিন্তু শহরের শিক্ষিত প্রতিষ্ঠিত মানুষগুলো কিন্তু তাদের সুবিধার কারণে অনেক ক্ষেত্রে অনেক ভালো সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে। যেমন এরশাদ সাহেবকে আমরা যতই গালি দেই সামরিক শাসক বলে, তার তো পলিসিটা ভালো ছিল, কিন্তু এখানের প্রমিনেন্ট কিছু আইনজীবীরাই কিন্তু তাদের বলা চলে তাদের ব্যবসার ক্ষতি হবে, ঢাকার বাইরে তাদের জন্য মুশকিল হবে, এই কারণে কিন্তু তারা ওইটার বিরোধিতা করলেন। ঠিক আজকে অধস্তন আদালত উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য পাবলিকলি বলা মুশকিল, যেহেতু লাইভে যাচ্ছে, অনেক আইনজীবীরা আবার বিরুদ্ধে দাঁড়ায় যেতে পারে। কারণ ওই যে আইনজীবীরা অনেকে তো জেলা শহরে একটা বাসা আছে, চেম্বার আছে, ওইখান থেকে ব্যবসাটা করতে চায়, উপজেলা পর্যায়ে অনেকে যেতে চায় না, ওইখান থেকে একটা বাধা আসতে পারে। তো আপনারা এটা আমলে নিয়ে সিদ্ধান্তটা যেন বাস্তবায়ন হয় ওইভাবে বিবেচনা করবেন, এটা প্রত্যাশা রাখি। ধন্যবাদ। 2টা সংস্কার কমিশনের রিপোর্টে
উপজেলা পর্যায়ে আদালত স্থানান্তরিত করার প্রস্তাব ছিল। যদিও প্রশাসন সংক্রান্ত সংস্কার কমিশনের রিপোর্টটা বিস্তারিত ছিল না এই বিষয়ে, কিন্তু বিচার বিভাগ সংস্কার কমিশনের রিপোর্টের ৬ষ্ঠ অধ্যায়ে যে সুপারিশটা আছে সেই সুপারিশের বিস্তারিত আমি দেখেছি। এটা 18, 19, 20 পৃষ্ঠায় আছে এবং অধস্তন আদালতের সম্প্রসারণ বিষয়ে আপনাদের যে রিপোর্ট, ইট ইজ ভেরি ওয়েল ড্রাফটেড এবং রিচ। এমদাদ ভাই থাকলে খুশি হতো। এর সংস্কার কমিশন দুটোর স্পেসিফিক সুপারিশের বিপরীতে আমাদের দলের পক্ষ থেকে আমরা লিখিতভাবে আপনাদেরকে মতামত জানিয়েছি। প্রশাসনের ক্ষেত্রে ওটা স্প্রেডশিটের 8 নম্বর দফায় লেখা আছে, নীতিগতভাবে আমরা একমত। নির্বাচনের পর জাতীয় সংসদে অধিকতর আলোচনা করে বাস্তবায়নের বিষয় বিবেচনা করা যেতে পারে, which is in a sense positive। নীতিগতভাবে একমত কেন হয়েছে সেটার ব্যাখ্যাটা শুধু এখানে দেব। বিচার বিভাগ সংক্রান্ত রিপোর্টের আপনাদের পরামর্শের ৬ষ্ঠ অধ্যায়ের যে সুপারিশ, সেই সুপারিশের কথা এখনই আপনাদের বই থেকে আমি পড়ে শোনাবো। সেটার 2 নম্বর তো হাইকোর্ট বিভাগের কার্যক্রম বিবরণ, সেটার বিষয়ে পরে আমার একটা বক্তব্য থাকবে, ওই দিনের বক্তব্যের একটু সংযুক্ত হিসাবে। এখানে 3 নম্বর পয়েন্টে অবস্থান আদালতের সম্প্রসারণ, যদি আপনাদের বইটা হাতে থাকে আমি প্রফেসর আলী রিয়াজকে অনুরোধ করবো একটু চোখ বোলাবেন। জি, সেটার প্রেক্ষিতে আমাদের স্পেসিফিক মতামত যদি আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটে তাহলে বলুন। ওখানে হাইকোর্ট বিভাগের বিকেন্দ্রীকরণ সংক্রান্ত রিপোর্টটা আমি একটু পরে পড়বো, যেহেতু এই প্রসঙ্গটা আগে শেষ করতে হবে। উপজেলা পর্যায়ে আদালত স্থাপন, সংস্কার কমিশনের সুপারিশ। উপজেলা পর্যায়ে শর্টকাট বলছি, সিনিয়র সহকারী জজ এবং ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত স্থাপন করা, এখন যেটাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি বলা হয়। এটাতে আমরা সুস্পষ্টভাবে আপনাদের কাছে যে লিখিত মতামতের বিস্তারিত প্রতিবেদনের উপরে দিয়েছি সেটা এইরকম। এখানে আমাদের মতামত ছিল আংশিকভাবে একমত। প্রশাসন সংক্রান্ত যে রিপোর্ট তার প্রস্তাবের বিপরীতে আমরা বলেছিলাম নীতিগতভাবে একমত, তবে সংসদে আলোচনার মধ্য দিয়ে এটা বাস্তবায়ন করতে হবে। আংশিকভাবে একমত এই বিচার বিভাগ সংস্কার কমিশনের রিপোর্টের প্রেক্ষিতে আমরা কেন লিখেছি সেটার কিছুটা যুক্তি ওখানেও তুলে ধরেছিলাম, বাকিটা এখন বলবো। যোগাযোগ ব্যবস্থা, দ্বীপাঞ্চল, চৌকি, এটা ব্রিটিশ আমলের চৌকি, এগুলোকে চৌকি বলা হয়, ইত্যাদি বিবেচনায় কিছু ক্ষেত্রে উপজেলা পর্যায়ে আদালত স্থাপন করা যেতে পারে, তবে আরো বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে। আলোচনা সাপেক্ষে অধ্যাদেশ প্রণয়নের মাধ্যমে প্রয়োজনীয় সংখ্যক আদালত প্রতিষ্ঠা করা যেতে পারে। এখানে আসলে অধ্যাদেশ জারিরও দরকার হবে না, যেহেতু আমরা এগুলো সাবস্টিটিউট করছি না। রিয়াজ ভাইয়ের বাসায় সাপ্লিমেন্টারি, এখানে সিভিল কোডস অ্যাক্ট 1887 আপনারা উল্লেখ করেছেন অবশ্য, এন্ড সিআরপিসি 1898, এখানে প্রয়োজনীয় সংশোধনী আনলেই সেটা হতে পারে। তবে আমাদের এখানে নীতিগতভাবে একমত হওয়াটা প্রথমে জরুরি। এখানে বিভিন্ন সম্পর্ক বিধানও করা যাবে। এখন বাস্তবতাটা আপনাদের সামনে আমি একটু বিস্তারিত রিপোর্টের ক্ষেত্রে যে তুলে ধরি, যদি আপনারা অ্যালাউ করেন আর কি। অ্যালাউড মিলন? আচ্ছা, আপনি একটু জি, আপনি যেগুলো উল্লেখ করেছেন সেগুলো অফকোর্স আপনাদের পক্ষ থেকে আমি যেটা বুঝতে পেরেছি, আপনাদের বক্তব্য, আপনাদের সাথে যে আলোচনার সময় প্রাথমিক পর্যায়ে নীতিগতভাবে আপনাদের এই বিষয়ে কোনো বিরোধ নেই আর কি। নেই।
এবং পর্যায়ক্রমিকভাবে বা যে কোনো প্রক্রিয়া 114 প্লিজ লেট মি এক্সপ্লেইন, আপনাকে কষ্ট করতে হবে না। প্রশাসনিক রিপোর্ট সংক্রান্ত বিষয়ে আমরা বলেছি নীতিগতভাবে একমত, তবে বিস্তারিত আলোচনার মধ্য দিয়ে সেটা বাস্তবায়নের প্রক্রিয়া নির্ধারণ করতে হবে। জুডিশিয়াল কমিশনের রিপোর্টের মধ্যে আমরা বলেছি আংশিকভাবে একমত, মোরলেস কথা একই দাঁড়ায়, এবং কেন আংশিকভাবে একমত সেটার ব্যাখ্যাটা একটু আগে দিয়েছি, সেটার বিস্তারিত আমি এখানে যাচ্ছি আপনাদের রিপোর্টের সাথে সামঞ্জস্য রেখে। আমি আপনাকে অ্যাসিস্ট করতেছি ইন এ সেন্স। যোগাযোগ ব্যবস্থা, দ্বীপাঞ্চল, চৌকি ইত্যাদির বিবেচনায় কিছু ক্ষেত্রে উপজেলা পর্যায়ে আদালত স্থাপন করা যেতে পারে, তবে আরো বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে। আলোচনা সাপেক্ষে অধ্যাদেশ প্রণয়নের মাধ্যমে প্রয়োজনীয় সংখ্যক আদালত প্রতিষ্ঠা করা যেতে পারে, সেটা বিচার বিভাগ সংক্রান্ত কমিশনের রিপোর্টের প্রেক্ষিতে আমাদের জবাব। এখন যেহেতু বিস্তারিত আলোচনার সুযোগ এসছে, সময় এসছে, আপনারা দয়া করে দিচ্ছেন, তো সেই জন্য আমি একটু হেল্প করি আপনাকে। 1991 সালে উপজেলা আদালতগুলো প্রত্যাহারের পর দেশের বিভিন্ন উপজেলা সদরে বর্তমানে 67টি চৌকি চলমান রয়েছে। এই কাজের সাথে আমি এক সময়, যেহেতু আমার সুযোগ ছিল, আমি নিজে জড়িত ছিলাম। 67টি চৌকি, দ্বীপাঞ্চল এবং অন্যান্য যোগাযোগের ক্ষেত্রে বিচ্ছিন্নতার কারণে সেই আদালতগুলো স্থাপন করা হয়েছিল। বাকি আদালতগুলো উপজেলা পর্যায়ে আর রাখা হয়নি, সেটা জেলা সদরে স্থানান্তর হয়েছে। বর্তমানে দেশে উপজেলার সংখ্যা একটু আগে জানলাম 495টা। তাহলে 67 যে চৌকিতে আছে বা দ্বীপাঞ্চলে আছে বা যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে যে আদালতগুলো আছে, ওগুলো অবশ্যই ওখানে থাকতে হবে, ওগুলো বিলুপ্তির কোনো সুযোগ নাই। এখানে একটা পরামর্শ হচ্ছে, যেমন কুতুবদিয়া, মহেশখালীতে আছে, সন্দ্বীপে আছে, হাতিয়া আছে, কিন্তু উপজেলা আদালতের নামে যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ওখানে থাকার দরকার তার কোনোটাই নাই। ওখানে না হাজত আছে, না জেলখানা আছে। আসামিদেরকে জেলা সদর থেকে জেলখানা থেকে ট্রান্সপোর্টেশন করতে হয়। যেদিন আনতে পারবে না সেদিন আর ওই আসামির অনুপস্থিতির কারণে সে বিচারটা হয় না। বলতে গেলে এই ইনফ্রাস্ট্রাকচার গুলো আমাদেরকে এত বছর আমরা কেন করতে পারিনি, সেই জন্য আমাদের দায়ী করা উচিত। এটা অবশ্যই ওখানে স্থাপন করতে হবে, অল ইনফ্রাস্ট্রাকচার, তাদের আবাসস্থল সহ, এবং তাদের যাতায়াত যাতে রেগুলার না করতে হয় সেটা। তবে জেলখানা স্থাপন করার বিষয়টা আমার মনে হয় বাস্তবায়ন হয়তো হবে না, কিন্তু হাজতটা অবশ্যই করা প্রয়োজন। কিন্তু ওই যে ট্রান্সপোর্টেশনটা, সেটা কিভাবে সহজ করা যায় সেটারও আমাদের একটু চিন্তা করতে হবে। সেটা এখানে বিস্তারিত আলোচনার দরকার নেই, সেটা আইন প্রণয়নের মাধ্যমে কিছু একটা করা যাবে। দ্বিতীয় হচ্ছে, এই যে আপনারাই লিখেছেন, চৌকি আদালতের বিচারকরা এবং অধিকাংশ ক্ষেত্রে সহায়ক জনবল জেলা সদর থেকে যাতায়াত করেন। এই জন্যই আর কি চৌকি আদালতগুলোর কোনো স্থায়ী অবকাঠামো বা জনবল নেই, এগুলোর কথা আমি বললাম। উপজেলা পর্যায়ে আদালত, ওই পৃষ্ঠা 19 পৃষ্ঠার লাস্ট লাইন, উপজেলা পর্যায়ে আদালত পরিচালনার মাধ্যমে অর্থবহ কার্যকর ভাবে জনসাধারণের জন্য সুবিচার প্রাপ্তি নিশ্চিত করতে হলে উপজেলা পর্যায়ে স্থায়ীভাবে আদালত স্থাপন ও পরিচালনা অপরিহার্য। এটা হচ্ছে আপনাদের মতামত। তারপরে আপনারা লিখেছেন, তবে কমিশন এটাও মনে করে যে বর্তমান বাস্তবতার, এটা আমি পড়ার কারণ আছে, বর্তমান বাস্তবতায় ঢালাওভাবে দেশের সবকটি উপজেলায় স্থায়ী আদালত স্থাপনের প্রয়োজন নেই, কারণ অনেক ক্ষেত্রে উপজেলা এলাকা থেকে জেলা সদরে যাতায়াত আগের তুলনায় অনেক সহজ হয়ে গেছে। এখানে আমার প্রস্তাব, 495টি উপজেলার মধ্যে 64 সদর উপজেলা তো আছে। এই 64 সদর উপজেলাটা আপনারা প্রস্তাবের মধ্য থেকে বাদ দিতে পারেন, কারণ সদর উপজেলার আদালত অবশ্যই জেলা হেডকোয়ার্টারে জেলা পর্যায়ে ইয়ারমার্ক করে দিয়ে দরকার হলে আদালতের সংখ্যা বাড়াতে হবে, এটা বাদ দিতে পারেন। তাহলে 67 প্লাস 64 এটা বাদ হয়ে গেল। তাছাড়া অনেক জায়গায় ভৌগোলিকভাবে জেলা সদর ও উপজেলা সদরের অবস্থান এমন যে তাদের মধ্যে দূরত্ব খুবই অল্প, তাই সাধারণ মানুষের বিচার প্রাপ্তির সুবিধার দৃষ্টিকোণ থেকে সকল উপজেলা সদরে স্থায়ী আদালত স্থাপনের বাস্তব প্রয়োজন নাও থাকতে পারে। ইটস ভেরি গুড সাজেশন। এখন আপনাদেরকে একটা টিম করতে হবে, এই সাজেশনগুলো কিন্তু রাখতে হবে রিয়াজ ভাই।
সেই টিমটার কাজই হবে জেলা সদরের অতি কাছে যে সমস্ত উপজেলার হেডকোয়ার্টার বিদ্যমান সেখানে কষ্ট করে উপজেলা আদালত সৃষ্টি করে মোটামুটি আরো অসুবিধা সৃষ্টি করার দরকার নাই, সেটা জেলা সদরের সাথে সংযুক্ত রাখার দরকার। তাহলে হয়তো দেখা যাবে এই সংখ্যা ৬৬টা না হলেও অন্তত ৪০-৫০টা হতে পারে আর কি ভৌগোলিক বিবেচনায়। সেই জায়গায় ঢালাও ভাবে সকল উপজেলা পর্যায়ে আদালত রাখার প্রয়োজন হবে না। তাতে করে বিচার প্রার্থীদের সুবিধাও হবে এবং সুবিচারও নিশ্চিত হবে। কারণ এখানে লয়ারেরও বিষয় আছে, জেলা সদরে থাকার ব্যবস্থা এবং জেলখানা থেকে নিয়ে আসার ব্যবস্থা, আসামিদের এবং অন্যান্য স্টাফদের থাকা যোগাযোগ এগুলোর জন্য সুবিধার্থে এগুলো কতটা নিশ্চিত করা যায় সেটাও একটু বাদ দেন। তারপরের পর্যায়ে আমার আলোচনা হচ্ছে আপনারা যে সমস্ত বিষয়গুলো এখানে বিবেচনার জন্য বলেছেন সুপারিশকৃত পদক্ষেপের ক্ষেত্রে উপজেলা সদরের ভৌগোলিক অবস্থান ও বৈশিষ্ট্য, জেলা সদর থেকে দূরত্ব ও যাতায়াত ব্যবস্থা, জনসংখ্যার ঘনত্ব ও বিন্যাস এবং মামলার চাপ বিবেচনা করে কোন কোন উপজেলায় স্থায়ী আদালত স্থাপন করা প্রয়োজন তা নির্ধারণ করতে হবে। এখানে মামলার চাপ বিবেচনাটা বোধহয় আপনারা যৌক্তিকভাবে পারবেন না। বাকি বিষয়গুলো আপনারা পরীক্ষা নিরীক্ষা করে ওই আগে যেটা বললাম আর কি জেলা সদরের কাছাকাছি যে সমস্ত উপজেলা সদর আছে সেগুলোকেও এক্সক্লুড করতে পারেন এটার মধ্যে। আর বাকিটা অবশ্য আগেই আলাপ হয়েছে, বর্তমানে যেসব চৌকি আদালত আছে ওগুলো আর দরকার নেই। সেখানে ইনফ্রাস্ট্রাকচারের বিষয়টা আপনি একটু নোট রাখতে পারেন রিয়াজ ভাই। ইনফ্রাস্ট্রাকচার না থাকার কারণে আমার অভিজ্ঞতা আছে, আমি সেই জন্য বলছি ওখানে ইনফ্রাস্ট্রাকচার না থাকার কারণে, ওখানে হাজতখানা না থাকার কারণে বিচার তো হয় না, অনেক ক্ষেত্রে এটা খুব বেশি অনিয়মের আশ্রয় নেওয়া হয় আর কি। যাই হোক, এর বেশি এখানে আলোচনা করব না। উপজেলা আদালত সমূহের এটা হলো ঘ, উপজেলা আদালত সমূহে একগুলোতে সিনিয়র সহকারী জজ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হবে, বিচারকতা প্রদান করতে হবে। তো এটা তো ওগুলো করলে অবশ্যই সেখানে করতেই হবে। তারপরে আইনগত সহায়তা কার্যক্রম উপজেলা পর্যায়ে কার্যকর, এই বিষয়ে আমার কোনো মন্তব্য নাই। উপজেলা স্তরে আদালত সম্প্রসারণ ছাড়াও বিচার প্রাপ্তির সুবিধা নিশ্চিতকরণে বৃহত্তর মহানগরগুলোতে আদালত ব্যবস্থার পুনর্বিন্যাস প্রয়োজন। এটার সাথে আমার মনে হয় আমাদের বর্তমান ইস্যুটা যায় না, কারণ মহানগর আদালতগুলো আলাদা আইনে চলে এবং মেট্রোপলিটন সিটি যেখানে আছে ওখানেই কেবল মহানগর আদালত হয়। সেটা অন্য আইনে অন্য বিষয়ে সেটা এখান থেকে আপনি বাদ দিতে পারেন। এটা আমরা যে আজকে যে ইস্যুটা যে ওর মধ্যে নাই কারণে না, আমি তো আপনাদের অরিজিনাল বই পড়ছি মিলন, আপনাদের প্রিন্টেড কাগজে অনেক সময় অসুবিধা থাকে, সেই জন্য আমরা আলোচনার জন্য যেটা দিয়েছি সেখানে কিন্তু মহানগরের ওই আলোচনার কাগজটা পড়ে নেই, যেহেতু বিলকুল কিতাব আমার কাছে আছে সেই জন্য আর ওখানে কি পড়বো। ঠিক, আমার মনে হয় যে আপনারা কিতাব নিজেরা বানিয়েছেন, একটু সকালবেলা দেখে আসলে ভালো হতো। সাউদ্দিন ভাই, বেশ কিছু মডিফিকেশন তো হয়েছে আলাপ আলোচনার ভিত্তিতে। না, এইটা ক্ষেত্রে কোনো মডিফিকেশন আসে নাই, এই ইস্যুটা তো কোনো মডিফিকেশন আসে নাই। ওই উপজেলার আজকে যে ইস্যু সেই জায়গায় হয়তো আপনারা এক্সক্লুড করেছেন আর কি মহানগরটা আমরা এক্সক্লুড করেছি, কারণ এইটার কনসিডারেশনটা এখানে যাচ্ছে না। ডাজন্ট নেসেসারিলি মিন এ মডিফিকেশন অর অ্যামেন্ডমেন্ট। না, আমরা ওইভাবে মডিফাই করেছি, মানে আমরা আলোচনায় যে জায়গাটা চাচ্ছি মহানগরের যেহেতু আপনারা কোনো বিষয় আলোচনার টেবিলে নাই, থাকা উচিত না, সেই জন্য হয়তো সেটা আমরা বাদে দিয়েছি। সেই কারণে আমরা ওই আলোচনায় যাচ্ছি না, আমরা অধস্তন আদালতের বিবেচনাটা ওই বাদ দেওয়ার জন্য মাচ অ্যাপ্রিসিয়েটেড, থ্যাংক ইউ। তো এখন আমি আলোচনাটা ক্লোজ করি। গতকালকের হাইকোর্ট বিভাগের স্থায়ী বেঞ্চ বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে বিভাগীয় পর্যায়ে যে এখানে একটা ঐক্যমত এসছে, তার মধ্যে আমরা সুস্পষ্টভাবে একটা অনুরোধ রেখেছিলাম যে বিচার বিভাগের সাথে আলোচনা সাপেক্ষে, পরে সাপেক্ষে শব্দটা অ্যামেন্ডমেন্ট করে আলোচনা ক্রমে লেখা হলো। আপনাকে আমরা অনুরোধ করেছিলাম আপনি যখন প্রেসে বলবেন এই কথাটা বলবেন, কারণ বিচার বিভাগকে ইনক্লুড না করলে, আলোচনা না করলে আমরা হয়তো এই সংশোধনীতে একমত হতে পারবো, কিন্তু বাস্তবায়ন করাটা খুবই দুরূহ হবে। সেটা আপনি প্রেসে বলেন নাই, আজকে আশা করি বলবেন, কারণ আমরা আমাদের প্রেসে বলেছি।
আমার কাছে কিছু ইনফরমেশন আছে, সেটা জুডিশিয়ারিতে কিছু রিয়াকশনস অলরেডি দেখা দিয়েছে, হয়তো তারা বা আইনজীবী সমাজের মাধ্যমে হয়তো সেটা প্রকাশ হবে। সেজন্য এই বাক্যটা থাকলে অ্যাজ ইট ইজ এখানে যেভাবে আলোচনা হয় তাহলে হয়তো সেটা প্রশমন করা যেতেও পারত আর কি। সেটা আমি আই রিকোয়েস্ট ইউ টু রিপিট অ্যাগেইন, প্রসঙ্গ যেহেতু আজকে একটা আছে সেটার সাথে। তা এখন আমি আই উড লাইক টু কনক্লুড। উপজেলা পর্যায়ে ফৌজদারি এবং দেওয়ানি আদালত স্থাপনের বিষয়ে আমরা নীতিগতভাবে একমত। আগে যেটা আমরা আংশিক বলেছিলাম, আলোচনার কথা বলেছিলাম, সেই আলোচনার প্রেক্ষিতে তবে দিয়ে এই বিষয়গুলো আমাদের পরিষ্কার করতে হবে যে বিদ্যমান 67টি, যদি আপনারা একুরেট সংখ্যাটা ঠিক থাকে চেক করে নেবেন, 67 যে আদালতগুলো উপজেলা পর্যায়ে দ্বীপাঞ্চলে এবং ব্রিটিশ আমলের চৌকিতে স্থাপিত আছে সেগুলো বহাল থাকবে এবং সেখানে অবকাঠামোগুলো, প্রয়োজনীয় অবকাঠামোগুলো নির্মাণ করতে হবে, যাতায়াত সহ বাসস্থান সহ সেটা নিশ্চিত করতে হবে। 2, জেলা সদরে যে সমস্ত সুবিধাদি আছে সেটার প্রাপ্তি যেহেতু সহজ, সেই জন্য সদর উপজেলার কোন সদর উপজেলায় এই আদালত স্থাপন করার প্রয়োজন নেই। 3, জেলা সদরের অতি কাছাকাছি যে সমস্ত উপজেলার হেডকোয়ার্টার বিদ্যমান সেটা একটা জরিপ পরিচালনা করে সেই সমস্ত উপজেলাগুলোকেও জেলা সদরে আদালত স্থাপনের বিষয় অথবা আদালত নির্দিষ্টকরণের বিষয়ে একমত হওয়া যায় যে সেই সমস্ত উপজেলার জন্য সিভিল এবং ক্রিমিনাল দুইটা কোর্টই স্থাপনের জন্য ইয়ারমার্ক করে সেটা একমত হওয়া যায়। বাকি যে সমস্ত উপজেলা আছে সেই উপজেলাগুলো আপনাদের বিবেচনায় ভৌগোলিক অবস্থান, যোগাযোগ, জনসংখ্যার ঘনত্ব ইত্যাদি বিবেচনা করে একটা রিপোর্ট প্রণয়ন করে যে সমস্ত উপজেলায় অবশ্যই আমাদের এই নীতিগত একমত হওয়ার প্রেক্ষিতে উপজেলা আদালত স্থাপন করার দরকার, সেগুলোতে উপজেলা আদালত স্থাপন করতে হবে। সুতরাং সমস্ত উপজেলায় যে ঢালাওভাবে উপজেলা বিকেন্দ্রীকরণের জন্য যে প্রস্তাব, সেটার মধ্যে এই সংশোধনীগুলো সহ আমরা একমত হতে পারি। সবগুলো প্র্যাকটিক্যালি বিবেচনা করা এবং সেই যে নিরীক্ষা মানে জরিপ টিম বা যাচাই বাছাই টিম, সেটার দায়িত্ব পরবর্তীতে সংসদে আলোচনা করেও করা যায়। এখনো আপনারা একমত হতে পারেন, তবে সেই নিরীক্ষাটা না করে সেই সংখ্যাটা নিরূপণ করা বা সেই উপজেলাগুলো বের করা একটু কঠিন হবে। বাট আমরা নীতিগতভাবে এই বিষয়গুলোতে একমত হলাম। ধন্যবাদ। সালাউদ্দিন ভাই, কিতাবের মধ্যেও কিন্তু আমরা বলেছিলাম যে আসলে ঢালাও ভাবে আমরা বলছি না, বর্তমান বাস্তবতায় ঢালাও ভাবে দেশের সবকটি উপজেলায়, এবং আমরা এটাও বলেছিলাম যে চৌকি আদালতগুলো আপনি যেভাবে বলছেন বহল, আমরা বলেছিলাম যে বিবেচনায় নিয়ে সবগুলি চৌকি আদালত স্থায়ী আদালতে রূপান্তরের প্রয়োজন আছে কিনা আদৌ, কারণ চৌকি আদালতগুলো থাকার প্রয়োজনীয়তাটা আমরা মনে করি আমাদের সংবিধান বিচার বিভাগের। ফলে এখন এটা যদি এই আলোচনাটাকে আমরা এভাবে কনক্লুড করতে পারি, এটা সকলের কাছে যে মানে উপজেলা পর্যায়ে অধস্থন আদালতের সম্প্রসারণের ব্যাপারে নীতিগতভাবে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে। জি, একটু মাইক্রোফোনটা দেন। জি, আসসালামু আলাইকুম। প্রথমত সালাউদ্দিন ভাইকে অনেক ধন্যবাদ। আমি সবসময় এটা বলি যে আলোচনার শুরুতে যদি সালাউদ্দিন ভাইকে ফ্লোর দেওয়া হয় তাহলে আমাদের কাজের অনেক সময় বেঁচে যায়। যেমন আমি দেখলাম সালাউদ্দিন ভাই যে ব্যাখ্যাটা দিয়েছেন এবং আপনারা যেটা লাস্ট কাগজে লিখেছেন, এখানে খুব বেশি আমি পার্থক্য পাই নাই ইন স্পিরিটের জায়গা থেকে। এখানে আমরা যেহেতু একটা জুলাই সনদ বা জুলাই সনদ তৈরি করতে চাচ্ছি, এখানে এত ডিটেইল তো আমরা বলতে পারবো না, কয়টা উপজেলায় করবেন, কয়টা উপজেলায় সমস্যা আছে, এই দায়িত্ব সব যদি আমরা এখানে নিয়ে নিই তাহলে ভবিষ্যৎ পার্লামেন্ট বা ভবিষ্যতের কার্যক্রম তো অনেক ক্ষতিগ্রস্ত হবে। কারণ এগুলো অনেক পর্যায়ে আছে। আপনি যখন প্রথম কিছু উপজেলা ঘোষণা দিবেন তখন অন্যান্য উপজেলা থেকে আবার অসুবিধা আসবে যে আমাদের এগুলো অনেক পর্যায় অতিক্রম করে আমাদেরকে সিদ্ধান্তে যেতে হবে। আমাদের এখানে আমরা নীতিগতভাবে যদি একমত হই এবং এই ক এবং
খতে যে কথাগুলো বলা আছে এগুলোকে ইনক্লুড করলে আমার মনে হয় সমাধানটা হয়ে যায়। আমি কিন্তু আপনাদের বক্তব্য এবং সালাউদ্দিন ভাইয়ের সর্বশেষ যেটা, এটাতে কোনো খুব বেশি পার্থক্য দেখি নাই আর কি। তো আবারও ধন্যবাদ সালাউদ্দিন ভাইকে, এবং আমার মনে হয় এটা আমরা একটা কনক্লুশনে যেতে পারি। আর আমার অনুরোধটা যদি রাখেন যে প্রত্যেক আলোচনার শুরুতেই যদি সালাউদ্দিন ভাইকে ফ্লোর দেওয়া হয় তাহলে আমাদের জন্য আলোচনাটা সহজ হয়। সেটা আমি বুঝতেছি আপনার মাননীয় সহসভাপতি একটা ছোট্ট ইনপুট দিয়ে নি, সেটা হলো যে মঞ্জু ভাই ছোট্ট একটা ষড়যন্ত্র করেছে, সেটা কক্সবাজার দিয়ে শেষ করার চেষ্টাটা উনি সফল হতে দেন নাই। আর ওনার সঙ্গে একমত এই জায়গায় যে সালাউদ্দিন ভাইকে যদি আগে বলতে দেওয়া যায় তো অন্তত আমাদের ইরান ভাই আর সেলিম ভাইয়ের একটু সুবিধা হয়। কথাটা মানে আসলে আমি অবজেক্ট করছি না, আমি না আমি আসলে অবজেক্ট করছি না। আরে একটু লাইট আর ওয়েটে থাকে নাকি in house everybody, this is something like mini parliament, this is something like mini parliament and headed by all the head of the organizations, political organizations. হয়তো পার্লামেন্ট এত রিচ নাও হতে পারে, তবে এখানে যে সমস্ত কথাগুলো আসছে, ব্রেন স্টর্মিং হচ্ছে, আমরা এটা খুব ফ্রেন্ডলি আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা এনরিচ হই। মাঠের বক্তব্য আলাদা, কিন্তু কিন্তু এখানে আমি তো মানে অফিসার অফ দি কোর্ট আর অফিসার অফ দি কমিশন হিসেবে কাজ করছি বিনা বেতনে। এখন যে সমস্ত সহযোগিতাগুলো আমরা করছি লজিক্যালি উইথ রেফারেন্স যে অ্যাসিস্ট্যান্সে করছি, সেটার স্বীকৃতিও তো আপনাদের দিতে হবে। একটা ধন্যবাদ অবশ্য মঞ্জু দিয়েছে, কিন্তু আপনারা খুব কমই ধন্যবাদ দেন, একটু বাইরেও গিয়েও ধন্যবাদ দিয়ে না, বাইরে গিয়েও একটু ধন্যবাদ দিন, কিন্তু পত্র পত্রিকা মিডিয়া বলে বিএনপি সহযোগিতা নাই। সেই জন্য আমাদের আলাদা প্রেস ব্রিফিং করতে হয়েছে গতকালকে, যে সংখ্যা পর্যন্ত উল্লেখ করেছি কোন কোন কমিশনের কি কি সংখ্যায়। যদিও আমরা সম্পূর্ণ সন্তুষ্ট করতে পারছি না, কিন্তু আমিও পারছি না। মাননীয় সভাপতি, বিএনপির 31 দফার 21তম দফায়, যেটা সরাসরি না কিন্তু বলা আছে, প্রশাসন ও সেবা বিকেন্দ্রীকরণের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো স্বশাসিত ও ক্ষমতাবান করা হবে, মানে এটা ওনাদের প্রতিশ্রুতি না। এইটা বারবার যে বিএনপি বলে আমাদেরকে ওনারা মানে সহযোগিতা করছেন বা স্যাক্রিফাইস করছেন, আসলে এই পুরো আলোচনাটাই বিএনপির আলোচনা। না আমি আবার বলি, মিস্টার মঞ্জু ভেরি মাচ, কিন্তু ওই যে একটা নীতিমালা, ওর অধীনে যে সমস্ত পরিকল্পনা এবং নীতিমালা, ওটা তো দফা, তার অধীনে যা যা প্রণীত হচ্ছে সেটা বিশাল পরিকল্পনা প্রণয়ন। এই জুডিশিয়াল সংস্কার কমিশন হতে একটি দফা। আমরা জুডিশিয়াল সংস্কার কমিশনের যত দফা আছে তার মধ্যে আমি বললে তো সংখ্যা বলতে হবে, 89টি গুরুত্বপূর্ণ সুপারিশ আমরা আইডেন্টিফাইড করেছি। আউট অফ দ্যাট 2/3 অফ দি সুপারিশ আমরা এগ্রিড হয়েছি, বাকিগুলো আমরা মতামত সহ বিভিন্ন মন্তব্য সহ এগ্রিড হয়েছি। শুধু কয়েকটাতে আমরা এগ্রিড হতে পারি নাই, সেগুলো আমরা উল্লেখ করেছি কেন এগ্রিড হতে পারে। আমার মূল কথা যেটা সহযোগিতাটা আছে, আমি বলছি শুধু সংস্কার কমিশনের পক্ষ থেকে যখন ওখানে বলা হবে আর কি প্রেসে যে আমরা সহযোগিতা করছি, এটা যেন উল্লেখ করে, কিন্তু আমরা একটা থ্যাঙ্কলেস জব করছি যেন বাইরে এটাই হচ্ছে। উনি অনেক সময় ওখানে বলে গেলেন যে রাজনৈতিক দলসমূহ থেকে আমরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছি না। আমার পয়েন্টটা ভিন্ন সালাউদ্দিন ভাই, আমার পয়েন্টটা হচ্ছে যে আপনারা যে বারবার বলেন যে আমরা অনেকগুলো স্যাক্রিফাইস করছি, বাস্তবে পুরো এই প্রস্তাবনাগুলো আপনাদের প্রস্তাবের ভিত্তিতে আলোচনা হচ্ছে, বরং উল্টা আমরাই আপনাদেরকে সহযোগিতা করছি। আপনাদের সহযোগিতা আমরা পাচ্ছি, সেজন্য অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমরা এটা একটা স্বীকৃতি চাই আর কি বাইরে। ঠিক আছে, আজকে এটা স্বীকৃতি দেওয়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, এটা স্বীকৃতি পত্রই না হয় লিখে দেওয়া হবে। রিয়াজ ভাই, না আপনি এইটাতে নীতিগতভাবে তো আমরা সবাই একমত, আগে ছিলাম একটাতে আংশিক, আর একটা নীতিগত একমত, কিন্তু যে সমস্ত বর্ণনাগুলো আমরা দিয়েছি এগুলো যদি একটু আপনারা এমবডিড করে প্রেসে না বলেন, শুধুমাত্র উপরের হেডলাইনটা বলেন যে আমরা এই বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছি, তাইলে কিন্তু বিভ্রান্তি থেকে যাবে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমার প্রস্তাবটা একটু শুনুন। জি, আমার মনে হচ্ছে আমরা ওই জায়গায় সবাই একমত।